অতিরিক্ত আশা আমাদের জীবনে হতাশা বয়ে আনে। সুতরাং সব কিছুতে আশা অল্প রাখবেন, দিন শেষে ভালো থাকবেন। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমাদের এই রাসায়নিক গণনা পার্ট 6-এ আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব, যেখানে আমরা আগের দুটো পার্ট মানে পার্ট 5 এবং পার্ট 4 আমরা ম্যাথ নিয়ে আলোচনা করেছিলাম। তো সেটা কমপ্লিট হয়নি, এখনও লাগাতার ওই দুটো তিনটে ক্লাসের মতো হবে। তো আজকে আমরা যেখান থেকে শুরু করব, যে আমাদের টাইপ ছিল পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজ বলছি টাইপ আমাদের শুদ্ধ এবং অশুদ্ধ যে টাইপটি ছিল, সেখানে আমরা গতকাল কয়েকটা ম্যাথ কমপ্লিট করেছি। আজকে আমরা তারপর থেকে শুরু করব। তো এর আগের যে দুটো ক্লাস হয়েছে সেখানে আমরা 26 পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করে নিয়েছি। আজকে আমরা 27 আলোচনা করব। তো এই ম্যাথটিতে কি বলছে, 7 গ্রাম H2 গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন। তো এখানে জিঙ্কের সঙ্গে কিসের বিক্রিয়া হবে তা বলেনি, বলছে জিঙ্ক থেকে H2 গ্যাস প্রস্তুত হবে। তো 7 গ্রাম H2 প্রস্তুত করতে কতটা অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন। আমাদের এখানে বলছে যে অবিশুদ্ধ জিঙ্কে 80% জিঙ্ক আছে, মানে 80% শুদ্ধ জিঙ্ক রয়েছে। ওকে, তো আমরা প্রথমত এই যে ম্যাথটি রয়েছে একে আমরা দুটো টপিকে কমপ্লিট করব। তো আমাদের এখানে যেহেতু বিক্রিয়াটি বলছে H2 গ্যাস প্রস্তুত করতে কতটা জিঙ্ক প্রয়োজন, তো আমাদের বিক্রিয়াটি এখানে লিখছি, দেখো জিঙ্কের সঙ্গে যদি H2SO4 যোগ করা হয় তাহলে ZnSO4 প্লাস H2 গ্যাস উৎপন্ন হয়। এখানে কিন্তু H2SO4 এর কথা বলেনি, শুধু জিঙ্ক থেকে H2 উৎপন্নের কথা বলেছে। তো এখানে H2S এর পরিবর্তে তোমরা জিঙ্কের সঙ্গে HCl ও দিতে পারো। HCl বিক্রিয়া করলে ZnCl2 প্লাস H2 উৎপন্ন হয়। তো এখানে যে কোনো একটি বিক্রিয়া করতে পারো, কোনো সমস্যা নেই। তো যেহেতু H2 এর সামনে গ্রাম কথাটি দিয়েছে, আমরা H2 এর গ্রাম আণবিক ভরটি নির্ণয় করব। H এর 1, দুটো H রয়েছে, 2 দিয়ে গুণ করলে 1 2 2 হচ্ছে। নেক্সট বলছে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন। তো আমিও এখানে জিঙ্কেরও আণবিক ভরটি লিখে নেব। আমাদের প্রশ্নে দিয়েছে 65.5, তো এখানে 65.5 হয়ে গেল। তো অবিশুদ্ধ জিঙ্কের কথা বলেছে, আমরা দুটো টাইপে এটির অ্যান্সার মানে নির্ণয় করব। তো প্রথমত টাইপটি যেটা করব সেখানে এই অবিশুদ্ধ কথাটি এখন বাদ দিয়ে দাও। তো তারপরে আমরা অবিশুদ্ধ কথাটিকে ধরে আমরা অ্যান্সার নির্ণয় করব। ধরে নাও এখানে অবিশুদ্ধ বলে কোনো কিছু নেই। আমরা তাহলে এই প্রশ্নটি সমাধান করতে পারি যে 2 গ্রাম H2 প্রস্তুত করতে 65.5 গ্রাম Zn প্রয়োজন। তাহলে 7 গ্রাম H2 প্রস্তুত করতে কতটা Zn এর প্রয়োজন, 65.5/2 × 7। এখানে পয়েন্ট তুলে দিলে নিচে 10 আসবে। তো এটিকে কাটাকাটি করলে 5 দিয়ে দিলে 5 2 × 10, 5 একে 5, 5 3 15, 5 একে 5, 131 পাচ্ছি। তো এখানে হয়ে যাবে তাহলে যে 131 × 7/2 × 2, অর্থাৎ এটা হচ্ছে 917/4, অর্থাৎ 229.25 গ্রাম Zn প্রয়োজন।
ওকে, এটি হচ্ছে আমাদের পুরো শুদ্ধ জিঙ্ক বের হয়ে গেল। এরপরে আমাদের যে বিশুদ্ধ কথাটি ছিল এটি আমরা ব্যবহার করব। তো আমরা গতকাল ক্লাসে ঠিক এরকমই একটা ম্যাথ করেছিলাম, সেই রকম টপিকেই এটা সমাধান করব। আমাদের এখানে বলছে অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান। এই কথাটির অর্থ আমি এখানে লিখছি যে প্রশ্নানুসারে যে অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান। এই যে 88% আছে, এটির অর্থ হচ্ছে 88/100। বলছে অবিশুদ্ধ জিঙ্ক, অবিশুদ্ধ জিঙ্ক কতটা? অবিশুদ্ধ জিঙ্ক রয়েছে 100। এই 100-র মধ্যে 88 রয়েছে জিঙ্ক। আবারও প্রশ্নটা একবার পড়ো, যে অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক রয়েছে, মানে অর্থাৎ যে 100 ভাগ অবিশুদ্ধ জিঙ্ক রয়েছে 88% বিশুদ্ধ জিঙ্ক। ওকে, এই যে কথাটি এটি একটু ভাষা দিয়ে এখানে লিখে নিতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে 88 গ্রাম বিশুদ্ধ ZN থাকে 100 গ্রাম অবিশুদ্ধ ZNA। ওকে, তো যেটি বলেছিলাম সেটাই এখানে রয়েছে। আর এখানে এই যে ভাষাটি একটু জটিলতার মাধ্যমে রয়েছে, ওই ভাষাটিকে সহজ সরল করে এখানে লিখে দিয়েছি। ওকে, তো আমাদের যে এখানে নির্ণয় করেছিলাম যে 229.25, এটা হচ্ছে বিশুদ্ধ। ওকে, তাহলে বিশুদ্ধ জিঙ্কে কতটা অশুদ্ধি রয়েছে এটাই আমাদের প্রশ্নে চেয়েছে। সে 229.25 গ্রাম বিশুদ্ধ ZN থাকে 100/88 ইন্টু 229.25, দশমিক উঠে গেলে 100, 100, 100 কেটে গেল। তো এই এখানে তাহলে হচ্ছে 22,925। একে 88 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে আমরা পাবো 260.5 গ্রাম অশুদ্ধ জিঙ্ক রয়েছে। ওকে, অর্থাৎ আমরা এখানে লিখে নেব যে নির্ণীয় অবিশুদ্ধ জিঙ্ক এর পরিমাণ 260.5 গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা একটা আমাদের টাইপ হয়ে গেল। এখানে দেখো টাইপ 2-তে কী করব, টাইপ 2-তে একটু ঘোরাবো। এখানে দুটো পার্টে যদি আমি এই ম্যাথটাকে ভাগ করি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট ছিল, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। তো আমি পরবর্তী টপিকে কি করব, যে আগে সেকেন্ড পার্টটিকে করে নেব, তারপরে ফার্স্ট পার্টটি করব। ওকে, তো নেক্সট পেজে যাই তাহলে। আচ্ছা, এখানে দিয়ে দেই আর একটা টপিক। নেক্সট পরবর্তীতে বিক্রিয়াটি লিখে নেব যে ZN প্লাস H2SO4, এখান থেকে আমাদের ZnSO4 তার সঙ্গে H2 উৎপন্ন হচ্ছে। তো আমাদের যেমন আণবিক ভর নির্ণয় করেছিলাম, Zn এর জন্য 65.5, H2 এর জন্য 1 × 2 হচ্ছে কি 2। তো আমাদের প্রশ্নানুসারে অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান। ওকে, তো এই জটিল ভাষাটিকে একটু সহজ সরল করে লিখে নেব
যে 88 গ্রাম বিশুদ্ধ ZN থাকে কত, যে 100 গ্রাম অবিশুদ্ধ ZNA। তাহলে আমাদের এই 65.5 গ্রাম, এই 65.5 গ্রাম বিশুদ্ধ ZN থাকে কতটা অবিশুদ্ধের মধ্যে, 100/88 ইন্টু 65.5, পয়েন্ট তুললে 10 আসবে। এখানের একটা শূন্য, এদিকের একটা শূন্য কেটে গেল, তো আর একে কাটাকাটি যাবে না। আচ্ছা কাটাকাটি করলে হয়, এই 10কে 88 দিয়ে কাটাকাটি চলে যাবে। আচ্ছা একটু কাটাকাটি দিয়েই দিই, 2 দিয়ে দিলে 2 5 10, 2 4 8, 2 4 8, আর এটা কাটাকাটি যাবে না। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব যে 74.43 এত গ্রাম। তো এটা একটু তোমরা ক্যালকুলেশন করে নিও, এত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক থাকে। এবারে এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপটা হয়ে গেল, মানে আগের টপিকে যেমন করেছিলাম। এবার হচ্ছে পরবর্তীতে কি, আমরা এখানে বিক্রিয়াতে এই 65.5-এর পরিবর্তে 74.43 ব্যবহার করব। ওকে, তাহলে এখানে লিখতে পারি যে 2 গ্রাম H2 প্রস্তুত করতে 74.43 গ্রাম ZN প্রয়োজন। তাহলে আমাদের প্রশ্নে ছিল 7 গ্রাম H2 প্রস্তুত করতে কতটা প্রয়োজন, 74.43/2 ইন্টু 7, এখানে পয়েন্ট তুলে দিলে নিচে 100 চলে আসবে। তো এটা মানে কাটাকাটি তো যাবেই না, এটাকে ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব ঠিক আমাদের সেই একই উত্তর, 260.5 গ্রাম। যদি তোমাদের সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা লিখে নেব, অতএব নির্ণেয় অবিশুদ্ধ ZN এর পরিমাণ 260.5 গ্রাম। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী টাইপ, আমাদের 28-এর দাগ কি বলছে, 7 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট এর সঙ্গে 200 ml সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে 0.7 গ্রাম লবণ অতিরিক্ত থেকে যায়। সালফিউরিক অ্যাসিডের শতকরা মাত্রা নির্ণয় করো। তো আমাদের এখানে যে বিক্রিয়াটি বলছে যে 7 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটে সঙ্গে বিক্রিয়া করলে 0.7 গ্রাম থেকে যায়। মানে যদি 0.7 গ্রাম থেকে যায়, তাহলে ওই 0.7 গ্রাম যে যৌগটা বা ম্যাগনেসিয়ামটা ও কোনো কাজ করেনি, তাহলে কাজ করেছে কত। তাহলে এখানে লিখব যে প্রশ্নানুসারে বিক্রিয়ায় ব্যবহৃত ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ কত, 7 থেকে 0.7 মাইনাস করব, অর্থাৎ পাচ্ছি যে 6.3 গ্রাম। এই 6.3 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট বিক্রিয়া করেছে। এবারে শুধু জটিলতা ছিল এটাই। ওকে, এই লাইনটাই জটিলতা ছিল। এবার এর আগের টপিকগুলো আমরা বা আগের ম্যাথগুলো যেমন করেছি তেমন এই ম্যাথটিও হয়ে যাবে। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করতে বলছে, বিক্রিয়া করে নেব। ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3 এর সঙ্গে H2
SO4 মানে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াতে MgSO4 প্লাস CO2 প্লাস H2O। তো কোন কোন যৌগের সঙ্গে কোন কোন যৌগ বিক্রিয়া করে কি উৎপন্ন হবে এগুলো লিস্ট তোমাদের আগেই দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের প্রশ্নে যেমন ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে গ্রাম কথাটি দেওয়া রয়েছে, আমরা এখানে আণবিক ভর নির্ণয় করব। ম্যাগনেসিয়াম Mgর জন্য হয়ে থাকে 24 প্লাস সি এর জন্য 12 প্লাস ও এর জন্য 16, 3টি ও রয়েছে 3 দিয়ে গুণ দিলাম, তাহলে 24 প্লাস 12 প্লাস 16 3 48, এটা যোগ করলে হচ্ছে 84 এত। তারপরে বলছে 20 ml সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিডের শতকরা মাত্রা কত। তো এখানে আর একটা জটিলতাকে অ্যাড করে দিয়েছে, এই সালফিউরিক অ্যাসিডের আমরা আণবিক ভরটি নির্ণয় করব, তারপরে আমরা এই 20 ml-কে কাজে লাগাবো। ওকে, তাহলে এই সালফিউরিক অ্যাসিড মানে H2SO4, এইচের 1 দুটো এইচ রয়েছে 2 দিয়ে গুণ দিলাম, প্লাস এস এর জন্য 32 প্লাস ও এর জন্য 16, দুটি ও রয়েছে 2 দিয়ে গুণ দিলাম, 1 2 2 প্লাস 32 প্লাস 16 দুগুণে 32, অর্থাৎ এটি হচ্ছে। আচ্ছা, এখানে আমরা একটা মানে মিস্টেক করে গেলাম, সালফিউরিক অ্যাসিডের সংকেত হয়ে থাকে H2SO4, এখানে 2 দিয়ে দিয়েছি, এটা হচ্ছে H2SO4 হবে, তাহলে 16 × 4 হয়ে যাবে এটা। ওকে, তাহলে 16 4 64, এটা হচ্ছে 64, তাহলে এটা টোটাল যোগ করলে আমরা পেয়ে যাব 98 গ্রাম। ওকে, তো এখানে আমি লিখতে পারি যে 84 গ্রাম MgCO3 এর সঙ্গে 98 গ্রাম H2SO4 বিক্রিয়া করে। তো এই ভাষাটি আমি নেক্সট পেজে লিখে নেব যে 48 গ্রাম MgCO3 সঙ্গে 3O3 এর সঙ্গে 98 গ্রাম H2SO4 বিক্রিয়া করে। তাহলে আমরা সেখানে দেখো এই যে 6.3 নির্ণয় করেছিলাম, এই 6.3 তো কাজ করেছে, 6.3 গ্রাম MgCO3 এর সঙ্গে কতটা H2SO4 বিক্রিয়া করবে, 98/84 × 6.3, এখানে পয়েন্ট তুললে নিচে 10 চলে আসবে, তো এটিকে কাটাকাটি করতে হবে। আমরা যদি 3 দিয়ে দিই, 3 2 6, 3 1 3, এখানেও ঠিক একই রকমের, 3 2 6, 3 8 24, আবার 2 দিয়ে দিলে 2 1 2, 2 4 8, 2 4 8, 2 লং 18, 7 দিয়ে দিলে 7 2 14, 7 7 49। আচ্ছা, আর বিশেষ কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে 21 × 7, এদিকে হচ্ছে 2 × 10, তাহলে এটি হচ্ছে 147, আর এদিকে হচ্ছে 2 × 10 করলে 20, ক্যালকুলেশান করলে 7.35 গ্রাম H2SO4 বিক্রিয়া করে। এখন আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে 20 ml, এই 20 ml এর থেকে আমরা শতকরা নির্ণয় করব। তাহলে 20 ml সালফিউরিক অ্যাসিডে 7.37 গ্রাম H2SO4 আছে, মানে সালফিউরিক অ্যাসিড আছে। তাহলে 100 ml এ কত আছে, যেটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 20 ml H2SO4 দ্রবণে 7.35 গ্রাম H2SO4 আছে। তাহলে শতকরা যেহেতু চাইছে, আমাদের 100 ml এর জন্য নির্ণয় করতে হবে 100 ml H2SO4 দ্রবণে 7.35/20 × 100, এখানে পয়েন্ট তুললে
নিচে 100 চলে আসবে, উপরের 100 নিচের 100 কেটে গেল। এটা 735কে 20 দিয়ে ভাগ করলে আমরা এটা ভাগ করলেও হয়, 5 দিয়ে দিলে 5 4 20, 5 1 5, 5 4 20 হচ্ছে 5 7 35, অর্থাৎ এই 147 একে 4 দিয়ে ভাগ করলে 36.75 গ্রাম H2SO4 আছে। তো অতএব নির্ণেয় H2SO4 এর শতকরা মাত্রা 36.75%। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, ম্যাগনেসিয়াম অক্সাইড ও ম্যাগনেসিয়াম কার্বনেট এর একটি মিশ্রণে 6.25 গ্রামকে তীব্রভাবে উত্তপ্ত করার ফলে 2.2 গ্রাম ওজন হ্রাস পায়। এই 2.2 গ্রাম ওজন হ্রাস পায় এর অর্থ কি? নিশ্চয়ই বিক্রিয়াতে কোনো গ্যাস উৎপন্ন হচ্ছে, সেই গ্যাস হালকা হওয়ার জন্য বায়ুমণ্ডলে উড়ে যাচ্ছে। এটা এই হ্রাস পাওয়ার ঘটনাটা তোমাদের আগেও করে দেওয়া হয়েছে। সেই হ্রাস পাওয়ার টপিক এবং এখানে শতকরার টপিক দুটোকে একসঙ্গে মিক্স করে এই ম্যাথটি হয়েছে। তারপরে বলছে মিশ্রণটির শতকরা সংযুক্তি নির্ণয় করো। এখানে বলছে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম কার্বনেট, এদের দুজনকে মিশিয়ে উত্তপ্ত করলে এই ম্যাগনেসিয়াম অক্সাইডকে যার সঙ্গে মিশিয়ে উত্তপ্ত করো না কেন, কোনো পরিবর্তন হবে না, কারণ এর মধ্যে যে বন্ধন শক্তি রয়েছে খুব শক্তিশালী বন্ধন শক্তি। ওকে, অর্থাৎ এই ম্যাগনেসিয়াম অক্সাইড মানে MgO, একে যদি তাপ দেওয়া হয় কোনো বিক্রিয়া হয় না, কারণ কি এর বন্ধন শক্তি বা এর বন্ধনগুলি এর যে বন্ধনগুলি রয়েছে বেশি শক্তিশালী, সহজে ভাঙে না। একে 2000 ডিগ্রি সেলসিয়াস এর থেকে বেশি তাপমাত্রা দিলে তাপমাত্রাতে সামান্য পরিবর্তন হয়। ওকে, খুব সামান্য পরিবর্তন হয়। ওকে, 2000 ডিগ্রি সেলসিয়াসে সামান্য পরিবর্তন হয়, তাও ফিরে পুরোটা নয়। তাই আমরা বলবো মানে যে সামান্য পরিবর্তনটা হয় সেটা ধরার মধ্যে নয়। অর্থাৎ আমরা লিখতে পারি যে অর্থাৎ অপরিবর্তিত থাকে। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডের কোনো কাজ নেই, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটকে এবার উত্তপ্ত করতে হবে। ম্যাগনেসিয়াম কার্বনেট যার সংকেত হয়ে থাকে MgCO3, একে যদি উত্তপ্ত করা হয় তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড MgO এবং CO2 উৎপন্ন হবে। ম্যাগনেসিয়াম অক্সাইডের আণবিক ভর নির্ণয় করতে হবে এবং আমাদের যেটা বলেছি যে 2.2 গ্রাম ওজন হ্রাস পায় মানে কিছু না কিছু একটা গ্যাস নির্গত হচ্ছে। কি গ্যাস নির্গত হচ্ছে? কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে। তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভরটি নির্ণয় করতে হবে। Mg এর জন্য হয়ে থাকে 24 প্লাস C এর জন্য 12 প্লাস O এর জন্য 16, 3টি O রয়েছে 3 দিয়ে গুণ দিলাম, সমান হচ্ছে 24 প্লাস 12 প্লাস 16 3 48, এটা হয়ে যাবে যে 84 গ্রাম। তাহলে এদিকে CO2 এর জন্য C হচ্ছে 12 প্লাস O হচ্ছে 16, দুটি O রয়েছে 2 দিয়ে গুণ দিলাম, 12 প্লাস 16 দুগুণে 32 সমান হচ্ছে 44 গ্রাম। এবারে আমরা এখানে লিখতে পারি যে 44 গ্রাম CO2
উৎপন্ন বা নির্গত হওয়ার জন্য 84 গ্রাম mgCO3 প্রয়োজন। তাহলে আমাদের এই 2.2 গ্রাম ওজন হ্রাস পেয়েছে, মানে কার্বন ডাইঅক্সাইডের কথা বলছে। এই 2.2 এর জন্য কতটা mgCO3 প্রয়োজন, এটাই নির্ণয় করব। নেক্সট পরবর্তীতে তাহলে যে 44 গ্রাম CO2 নির্গত হয় 84 গ্রাম mgCO3 থেকে, তাহলে 2.2 গ্রাম CO2 নির্গত হয় 84 বাই 44 ইন্টু 2.2। এই পয়েন্ট উঠে গেলে নিচে 10 আসবে। 22 দুগুণে 44 হচ্ছে, 2 দিয়ে দিলে 2 4 8, 2 1 2, অর্থাৎ এটি হয়ে যাবে, আচ্ছা 2 1 বলছি, 2 দুগুণে 4 হচ্ছে, 2 4 8, 2 দুগুণে 4 সমান হয়ে যাবে, নিচে যেহেতু 10 রয়েছে তাহলে 4.2 এত গ্রাম mgCO3 থেকে। ওকে, তাহলে সুতরাং লিখতে পারি যে সুতরাং মিশ্রণটিতে mgCO3 এর পরিমাণ 4.2 গ্রাম। ওকে, মিশ্রণের মধ্যে। এবারে যেহেতু শতকরা চেয়েছে, শতকরার জন্য আমরা কি করব, যে মিশ্রণটিতে mgCO3 এর শতকরা পরিমাণ এই 4.2 আমাদের প্রশ্নে দেওয়া ছিল এই যে 6.23 গ্রামকে, এই 6.23 বাই 6.23। আচ্ছা, তোমাদের এটা দরকার, আর একটু সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করি, এটা একটু ক্লিয়ার করে দিই। যে 6.23 গ্রাম মিশ্রণের মধ্যে 4.2 গ্রাম mgCO3 থাকে। তাহলে যেহেতু শতকরা চেয়েছে, আমাদের 100 গ্রামের জন্য নির্ণয় করতে হবে। 100 গ্রাম মিশ্রণের মধ্যে 4.2 বাই 6.23 ইন্টু 100। ওকে, তো উপরের দশমিক যদি তোলা হয় নিচে তাহলে 10 আসবে, নিচের দশমিক তুললে উপরে 100 যাবে, নিচের একটা শূন্য উপরের একটা শূন্য কেটে গেল। আচ্ছা, আর এটা বিশেষ কোনো কাটাকাটি যাবে না, এটা তোমাদের ক্যালকুলেশান করতে হবে। ক্যালকুলেশানটা কি, যে 42000 বাই 623, একে ক্যালকুলেশান করলে হয়ে যাবে 67.42 এত গ্রাম mgCO3 থাকে। তাহলে mgCO3 যেহেতু এতটা থাকে, এতটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজ। তাহলে নেক্সট পেজে আমরা লিখব যে অতএব মিশ্রণের মধ্যে mgCO3 এর শতকরা পরিমাণ 67.42%। ওকে, তো আমাদের প্রশ্নে কি চেয়েছে, যে মিশ্রণটির শতকরা সংযুক্তি নির্ণয় করো। মিশ্রণটির মধ্যে এই সংযুক্তি বলতে কি, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম কার্বনেট দুজনেই ছিল। এখানে সংযুক্তি এর অর্থ বলছে যে ম্যাগনেসিয়াম অক্সাইডের কতটা শতকরা রয়েছে এবং ম্যাগনেসিয়াম কার্বনেট কতটা শতকরা রয়েছে সেটা নির্ণয় করতে হবে। তো আমরা এখানে ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা নির্ণয় করেছি, এই ম্যাগনেসিয়াম অক্সাইডের শতকরাটা আমরা নির্ণয় করব। এই যে ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা mgCO3 এর পরিমাণ হচ্ছে এত,
তাহলে 100 ভাগের মধ্যে তাহলে আমরা লিখতে পারি মিশ্রণের মধ্যে MgO এর শতকরা পরিমাণ কত? 100 থেকে হচ্ছে 67.42 মাইনাস করলে কত পাবো? 32.58%। এটি হচ্ছে MgO রয়েছে। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। সংযুক্তি অর্থাৎ দুটোরই জিজ্ঞাসা করেছে। যদি আমাদের ওখানে সংযুক্তির পরিবর্তে গ্যাসের বা যৌগের নামটি লিখে দিত তাহলে আমরা যে কোনো একটা নির্ণয় করতাম। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী টপিক টাইপ রয়েছে 8। আমাদের এখানে বলছে ভর থেকে মোল এবং মোল থেকে ভর, এটি হচ্ছে আমাদের টাইপ। তো প্রশ্নের মধ্যে কি বলছে? H2O2 বিয়োজিত হয়ে জল ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এটা তো আমরা জানি যে H2O2 এটা বিয়োজিত হয়ে কি হবে? H2O তার সঙ্গে অক্সিজেন মানে জল এবং অক্সিজেন উৎপন্ন হবে। এটা ব্যালেন্স করলে এই সামনে দু জায়গাতে 2 চলে আসবে। বলছে 6.8 গ্রাম H2O2 এর পূর্ণ বিয়োজনে উৎপন্ন অক্সিজেনের মোল সংখ্যা কত? অক্সিজেনের আমরা আগে নির্ণয় করেছি অক্সিজেনের ভর কত গ্রাম, কিন্তু এখানে বলছে মোল সংখ্যা। কিভাবে করব? যেহেতু মোল বলেছে আমরা এই অক্সিজেনের জন্য মোল দেখে নেব। এই অক্সিজেনের সামনে কিছু নেই মানে কি 1 রয়েছে, এই 1ই হচ্ছে মোল, তাহলে লিখব 1 মোল। এখানে যদি 2 থাকতো তাহলে এখানে 2 মোল হয়ে যেত, 3 থাকলে 3 মোল হয়ে যেত, কোনো অসুবিধা নেই। এবার এখানে H2O2-র সামনে যেহেতু গ্রাম শব্দটি দেওয়া রয়েছে আমরা এখানে H2O2-র আণবিক গ্রাম আণবিক ভর নির্ণয় করব। 2 কে 2 থাকলো, H-এর 1, দুটো H রয়েছে 2 দিয়ে গুণ দিলাম, প্লাস O এর জন্য 16, দুটো O রয়েছে 2 দিয়ে গুণ দিলাম, তাহলে হয়ে যাবে 2 1 2 2 প্লাস 16 দুগুণে 32 সমান হচ্ছে 2 ইন্টু 34, অর্থাৎ হয়ে যাবে 68 গ্রাম। ওকে, অতএব আমরা এখানে লিখব 68 গ্রাম H2O2 বিয়োজনের ফলে 1 মোল O2 উৎপন্ন হয়। তাহলে আমাদের প্রশ্নে বলছে যে 6.8 গ্রাম H2O2 সম্পূর্ণ বিয়োজনের ফলে কত মোল O2 উৎপন্ন হবে? তাহলে 1/68.6.8 পয়েন্ট উঠলে নিচে 10 আসবে, 68 কেটে গেল, সমান হচ্ছে 0.1 মোল O2 উৎপন্ন হয়। তাহলে অতএব নির্ণেয় অক্সিজেন মানে O2 এর মোল সংখ্যা 0.1, এটি হচ্ছে অ্যান্সার। নেক্সট পরবর্তী ঠিক একই রকমের প্রশ্ন রয়েছে। কি বলছে? উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয়। এক্ষেত্রে 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম লোহা প্রয়োজন? ঠিক আগেরটা মোল চেয়েছিল, এখানে গ্রাম চেয়েছে, জিনিসটা একই। তো Fe মানে হচ্ছে লোহা বলছে, লোহা অর্থাৎ হচ্ছে Fe, এর সঙ্গে স্টিম চালনা মানে H2O যোগ করলে আমরা ফেরোসোফেরিক অক্সাইড Fe3O4 তার সঙ্গে হাইড্রোজেন H2 পাওয়া যাবে। এটা ব্যালেন্স করলে 3, এদিকে হচ্ছে 4, এদিকে চলে আসবে 4। তো এখানে বলছে যে 8 মোল হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনে যেহেতু মোল দেওয়া রয়েছে তাহলে এখানে আমাদের হাইড্রোজেনের মোল নির্ণয় করতে হবে। হাইড্রোজেনের সামনে 4 রয়েছে অর্থাৎ 4 মোল। কত গ্রাম লোহা প্রয়োজন? তাহলে Fe এর আণবিক ভর নির্ণয় করতে হবে। 3 কে 3 থাকলো, Feর জন্য হয়ে থাকে 65 অর্থাৎ 168 গ্রাম। তাহলে আমি এখানে লিখতে পারি যে 4
মোল H2 উৎপাদনের জন্য 168 গ্রাম Fe প্রয়োজন। ওকে, তাহলে 8 মোল H2 উৎপাদনের জন্য 168/4 ইন্টু 8, 4 দিয়ে দিলে 4 দুগুণে 8, এটা গুণ করলে হয়ে যাবে 336 গ্রাম Fe প্রয়োজন। অতএব নির্ণেয় লোহার পরিমাণ 336 গ্রাম, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী বলছে 4 মোল অক্সিজেন অণুর ভর কত? 4 মোল অক্সিজেন অণুর ভর কত? তো এখানে অক্সিজেনের আগে আপেক্ষিক আণবিক ভর বা গ্রাম আণবিক ভরটি নির্ণয় করতে হবে। অক্সিজেনের এর সংকেতটি হয়ে থাকে O2, এর গ্রাম আণবিক ভর ও এর জন্য 16, দুটি ও রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, 16 দুগুণে 32 গ্রাম। তাহলে এখানে লিখতে পারি 1 মোল অক্সিজেন অণুর ভর 32 গ্রাম। ওকে, এটা হচ্ছে 1 মোলের জন্য। তাহলে 4 মোলের জন্য কত? 4 মোল অক্সিজেনের অণুর ভর হয়ে যাবে 32/1 ইন্টু 4, তাহলে 32 ইন্টু 4 করলে 128 গ্রাম। তাহলে অতএব নির্ণেয় অক্সিজেনের অণুর ভর 128 গ্রাম, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী টপিক আমাদের টাইপ হচ্ছে এটা 9, এটা হচ্ছে ভর এবং অণু। ভর থেকে আমাদের অণুর নির্ণয় করতে হবে। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এর সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় CO2 উৎপন্ন হয়। তাহলে বিক্রিয়াটি যে বলেছে, বিক্রিয়াটি করে নিই। ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এর সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl এর বিক্রিয়াতে CaCl2 প্লাস CO2 এবং H2O উৎপন্ন হয়। এই বিক্রিয়া ব্যালেন্স করার জন্য এখানে 2 পুট করলাম। বলছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে গ্রাম দেওয়া রয়েছে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর নির্ণয় করতে হবে। ক্যালসিয়ামের জন্য 40, সি এর জন্য হয়ে থাকে 12 মানে কার্বন, অক্সিজেনের জন্য হয়ে থাকে 16, 3টি অক্সিজেন রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম, তাহলে 40 প্লাস 12 প্লাস 16 3 48, অর্থাৎ হয়ে যাবে 100 গ্রাম। তারপরে বলছে CO2 এর কতগুলি অণু উৎপন্ন হলো। তো এই অণু উৎপন্ন করার জন্য আমাদের এই CO2-র গ্রাম আণবিক ভরটি নির্ণয় করতে হবে। সি এর জন্য 12, ও এর 16, দুটি ও রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 12 প্লাস 16 দুগুণে 32 সমান হয়ে যাবে 44 এত গ্রাম। তাহলে এখানে লেখা যেতে পারে যে 100 গ্রাম CaCO3 থেকে 44 গ্রাম CO2 উৎপন্ন হয়। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে 10 গ্রাম বলেছে, 10 গ্রাম CaCO3 থেকে কতটা CO2 পাওয়া যাবে? 44/100 ইন্টু 10, 0 0 কেটে গেল, নিচে একটা শূন্য আছে মানে 4.4 গ্রাম CO2 উৎপন্ন হয়। ওকে, এবারে আমরা অণু বের করানোর জন্য আমাদের নেক্সট স্লাইডে যে লিখতে পারি 1
গ্রাম অণু CO2 সমান হচ্ছে কত, যে 44 গ্রাম CO2। এই CO2 এর আণবিক গ্রাম আণবিক ভর। ওকে, তাহলে এই যে ব্যাপারটি থেকে লেখা যেতে পারে, আমরা সেই থিওরিতে জেনেছিলাম যে 1 গ্রাম অণু CO2, শুধু CO2 নয়, যে কোনো গ্যাসের জন্য, এখানে O2 হতে পারে, অক্সিজেন হতে পারে, মিথেন হতে পারে, প্রত্যেকটা গ্যাসের 1 গ্রাম অণুতে অণুর সংখ্যা থাকে কত, অণুর সংখ্যা থাকে যে 6.022 ইন্টু 10⁻23। ওকে, তাহলে এতটি অণু সমান কতর মধ্যে থাকে, এই 44 গ্রাম CO2-র মধ্যে থাকে। আমরা এই 1 গ্রাম অণু CO2 সমান লিখতে পারি যে 6.022 ইন্টু 10⁻23টি অণু। তাহলে এই যে নিচের যে লাইনটা করলাম, এখান থেকে একটু ভাষাটাকে সাজিয়ে লেখা যেতে পারে যে 44 গ্রাম CO2-তে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23টি, বাস এত সংখ্যক। তাহলে আমরা সেখানে কত নির্ণয় করেছিলাম, 4.4 গ্রাম। তাহলে 4.4 গ্রাম CO2-তে অণুর সংখ্যা কত, 6.022 ইন্টু 10⁻23/44 ইন্টু 4.4। পয়েন্ট উঠে গেলে নিচে শূন্য হবে, 44 কেটে গেল, নিচের একটা শূন্য, উপরে 23টা শূন্য, তাহলে 23টার শূন্য থেকে একটা শূন্য কমে যাবে, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻22। ওকে, এতটি, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অতএব CO2 এর মধ্যে 6.022 ইন্টু 10⁻22টি অণু থাকে। ওকে, নেক্সট পরবর্তী টপিক, সেটা ছিল আমাদের অণু, এটা হচ্ছে আমাদের পরমাণু। সেখানে যা করেছি এখানে তার থেকে একটু বেশি করতে হবে, একটু বেশি, সামান্য বেশি। ওকে, তো প্রশ্নটিতে কি বলছে দেখে নেব। পর্যাপ্ত পরিমাণ চুনের সঙ্গে 5.35 গ্রাম NH4Cl এর বিক্রিয়ায় কি পরিমাণ অ্যামোনিয়াতে H পরমাণু সংখ্যা আছে। তো ঠিক আগেরটা যেমন করেছিলাম তেমন এখানে করব। আমাদের এখানে বলছে চুনের সঙ্গে চুন থেকে NH4Cl উৎপন্ন হচ্ছে। আচ্ছা এক মিনিট, চুনের সঙ্গে NH4Cl এর বিক্রিয়া, তাহলে NH4Cl এর সঙ্গে চুনের বিক্রিয়া, চুনের সংকেত হচ্ছে CaO, এখানে বিক্রিয়া করলে CaCl2 প্লাস 2NH3 প্লাস H2O। ওকে, এখানে হচ্ছে সামনে 2 দিলাম, কারণ কি, ব্যালেন্স করার জন্য। আচ্ছা, এই A2NH4Cl এর আণবিক ভরটি নির্ণয় করতে হবে, কেন, কারণ এখানে আমাদের গ্রামে দেওয়া রয়েছে। তাহলে 2N এর জন্য 14 প্লাস H এর 1, 4টি H রয়েছে, 4 দিয়ে গুণ দিলাম, প্লাস Cl এর জন্য 35.5, 2 কে 2 থাকলো, 14 প্লাস 1 4 4 প্লাস 35.5, 2 ইন্টু এটা টোটাল যোগ করলে পেয়ে যাব 53.5, অর্থাৎ 107 গ্রাম। আমাদের বলছে কি পরিমাণ অ্যামোনিয়াতে, তাহলে কি পরিমাণ অ্যামোনিয়াতে H পরমাণু আছে, অর্থাৎ অ্যামোনিয়া। ঠিক অ্যামোনিয়াতে যখন অণু চাইবে, শুধু অ্যামোনিয়া কেন, অণু চাইলে বা পরমাণু চাইলে, যেখান থেকে চাইবে সেখানকার আমরা আগে ভর নির্ণয় করব। ঠিক এখানেও আমরা ভর নির্ণয় করব। 2 কে 2 থাকলো, N এর জন্য হচ্ছে 14 প্লাস H এর 1, 3টি H রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম, 2 ইন্টু 14 প্লাস 1 3,
সমান 2 গুণিতক 14 সঙ্গে 3 যোগ করলে হচ্ছে 17, 17 দুগুণে হচ্ছে 34 গ্রাম। ওকে, তো নেক্সট স্লাইডে আমি কি লিখতে পারি যে 107 গ্রাম NH4Cl এর সাথে CaO এর বিক্রিয়ায় 34 গ্রাম NH3 তৈরি হয়। তাহলে আমাদের বলছে যে 5.35 গ্রাম NH4Cl এর সাথে CaO এর বিক্রিয়ায় 34/107 ইন্টু 5.35 পয়েন্ট তুললে নিচে 100 আসবে। আচ্ছা, এটা কাটাকাটি করতে হবে। আমরা 5 দিয়ে দিলে 5 একে 5, 0, 5 7 35 হচ্ছে, 5 দুগুণে 10 আর 0, এদিকে 107, 107 কেটে গেল। আচ্ছা, এটা হচ্ছে 2 দিয়ে দিলে 2 একে 2, 0 হচ্ছে, 2 একে 2, 2 7 14, তাহলে 17/10 হচ্ছে, মানে 1/7 গ্রাম NH3 তৈরি হয়। ওকে, এবারে এর থেকে আমরা অণু নির্ণয় করব, অণুর পরে আমরা পরমাণু নির্ণয় করব। মানে ঠিক আগের অঙ্কটা যেমন করেছিলাম তেমন প্রসেসে আসব, তারপরে আমরা পরমাণুতে যাব। ওকে, তো আমাদের যেহেতু তো এটা একটা নির্ণয় হয়ে গেল 1.7, এটা একটু মনে রাখো। নেক্সট পেজে আমাদের প্রশ্নেই বলেছে যে অ্যামোনিয়াতে H পরমাণুর সংখ্যা, অ্যামোনিয়ার মধ্যে H পরমাণু, তাহলে অ্যামোনিয়া NH3 এর গ্রাম আণবিক ভর সমান কত? 17 গ্রাম। এটা আমরা এখানেই নির্ণয় করেছি। আচ্ছা, এখানে হচ্ছে 2 ছিল, তোমাদের আলাদা করেই নির্ণয় করে দিই। এন এর জন্য হচ্ছে 14 প্লাস এইচের 1, 3টি এইচ রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম, অর্থাৎ 14 প্লাস 1 3 3। আচ্ছা, 14-র সঙ্গে 3 যোগ করলে 17 গ্রাম। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 17 গ্রাম NH3-তে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23টি। ওকে, তাহলে আমরা সেখানে কত নির্ণয় করেছিলাম? 1.7 গ্রাম। NH3-তে অণুর সংখ্যা থাকে 6.022 ইন্টু 10⁻23 বাই হচ্ছে 17 ইন্টু 1.7। এবার তোমাদের একটা জিনিস কনফিউশন থাকতে পারে, এই যে লাইনটা এটা কোথা থেকে আনলো? কারণ আমরা থিওরিতেই জেনেছি যে যে কোনো গ্যাসের গ্রাম আণবিক ভরের মধ্যে 6.022 ইন্টু 10⁻23টি অণু থাকে যে কোনো গ্যাসের জন্য। যেমন আগেরটাতে করেছিলাম যে কোনো গ্যাসের জন্য। এখানে আমাদের অ্যামোনিয়া বলছে, অ্যামোনিয়ার পরিবর্তে কার্বন ডাই অক্সাইড হতে পারে, অক্সিজেন হতে পারে। প্রত্যেকটা গ্যাসের গ্রাম আণবিক ভরের মধ্যে 6.022 ইন্টু 10⁻23টি অণু থাকে। সেই হিসাবে আমি এই লাইনটি লিখেছি। এখানে ক্যালকুলেশন করার জন্য পয়েন্টটি তুলে দিলে 10 আসবে, 17 17 কেটে গেলে তাহলে আমরা পাচ্ছি 6.022 ইন্টু 10⁻22। ওকে, এবারে আমরা করব যে একটি NH3 অণুতে, এটা তো হচ্ছে একটা অণু, এর মধ্যে N আছে, H আছে 3টে। ওকে, এগুলো কি? তাহলে এগুলো হচ্ছে একটা পরমাণু। ওকে, NH3 এটা পুরোটা হচ্ছে একটা অণু, একে ভাঙলে আমরা N পাবো, H পাবো 3টে। এই N H H H এগুলো হচ্ছে পরমাণু। আর আমাদের বলেছে যে H পরমাণুর সংখ্যা কত? তাহলে H পরমাণুর সংখ্যা কটা হচ্ছে? এই যে H পরমাণু 3টে হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি একটি NH3 অণুতে
একটি NH3 অণুতে 3টি H পরমাণু থাকে। তাহলে আমাদের এই যে এতগুলো অণু এসেছে, তো এই যে অণুর সংখ্যা সমান এত, তাহলে এতগুলো অণুতে 6.022 ইন্টু 10⁻22 টি NH3 অণুতে H পরমাণুর সংখ্যা কত? 3/1 ইন্টু 6.022 ইন্টু 10⁻22। এখানে 10⁻22 যেমন আছে থাকলো, এই 6.022-র সঙ্গে 3 গুণ করব। তো গুণ করলে পেয়ে যাব কত? যে 18.066। তো এটাকে একটু সাজিয়ে লিখতে পারি, বা এটাই রেখে দিতে পারো। এটাই আমাদের অ্যান্সার চেয়েছে, যে এতটি অণু রয়েছে, বা এটিকে লেখা যেতে পারে যে 1.8066 ইন্টু 10⁻23। কীভাবে করলাম? দশমিক ছিল এখানে, একটা সংখ্যার এদিকে সরাইছি, এই কারণে এখানে 22-এর পরিবর্তে 23 করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে স্মার্ট একটা অ্যান্সার, বা তোমরা এখানেও রাখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এতটি H পরমাণু থাকে। তো এখানে জায়গাটা নেই তাই লিখতে পারছি না, অতএব দিয়ে লিখে দিও। অতএব নির্ণেয় NH3-তে H পরমাণুর সংখ্যা 1.8066 ইন্টু 10⁻23। এই হচ্ছে অ্যান্সার। তো আজকের টপিকে তোমাদের এই কয়েকটা কোশ্চেন রেখেছিলাম, তো যতটা কমপ্লিট হয়েছে, এরপর থেকে আমরা আগামীকাল ক্লাসে কন্টিনিউ করব। ওকে, তো যারা এই ক্লাসে নতুন ছিলে তাদের জন্য একটু বলে দিই, আমরা যে ফাইনাল পিডিএফটা রেডি করলাম, যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে তোমাদের ক্লাস 10-এর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে জয়েন্ট হতে পারো। ওখানে প্রতিনিয়ত ক্লাস শেষে পিডিএফ আপলোড করা হয়। ওকে, তো সবাইকে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটিকে সমাপ্ত করছি। তো তার আগে আরেকটা কথা বলছি, যে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও। ওকে, থ্যাংক ইউ।